কংস মামা বা ডাক্তার প্রাণগোপাল দত্ত কেন আমার সাথে লাগলেন, এই বিষয়টাকে ব্যাখ্যা করার জন্য আজকের এই ভিডিও। কারণ অনেকেই আমাকে গত 3-4 বছরে প্রশ্ন করেছেন যে আপনি কেন কংস মামার সাথে লেগেছেন। তো আমার উত্তরটা একটাই ছিল যে আমি উনার সাথে লাগি নাই, উনি আমার সাথে এসে লেগেছেন এবং পায়ে পাড়া দিয়ে উনি আমার সাথে ঝগড়া শুরু করেছেন। তো এটাকে অনেকে বিশ্বাস করানো যায় না যে এত বড় মানুষ, এত বড় ব্যক্তিত্ব হুদাহুদি কি আর আপনার সাথে লাগবে। আজকে সেই বিষয়টাই ব্যাখ্যা করব যে আমি উনার সাথে লাগি নাই, সত্যি সত্যি উনি আমার সাথে লেগেছেন। তো যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাই আমার কথাগুলি শুনবার জন্য। মূলত ঘটনা শুরু হয় বা ঘটনার সূত্রপাত 97-98 বা খুব জোর 99 সালের দিকেকার ঘটনা। কংস মামার একজন কাকা মারা যায়, ওনার নাম সতীশ দত্ত, একজনই কাকা। ভদ্রলোকের অনেক অবদান ছিল কংস মামার জীবনে বা ওনার ডাক্তার হয়ে ওঠার পিছনে অনেক ব্যাপক অবদান ছিল, যার কারণে কংস মামাও সেই কাকার প্রতি আনুগত্য পোষণ করতেন, যথেষ্ট আনুগত্য পোষণ করতেন। তো সেই কাকা মারা যাওয়ার পরে শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন রাতে একজন গায়ককে নিমন্ত্রণ করেন রামায়ণ গান গাওয়ার জন্য। আপনারা যারা হিন্দু ধর্মাবলম্বী নন তারা তাদের অবগতির জন্য জানাচ্ছি যে আমাদের হিন্দু ধর্মে যখন কোনো ব্যক্তি মারা গেলে তার শ্রাদ্ধ অনুষ্ঠানের দিন রাতে একটা গান কীর্তনের আয়োজন করা হয়, যেটা রামায়ণ গান হতে পারে, অনেকে পালা কীর্তন করেন, অনেকে নৌকা বিলাস জাতীয় অনুষ্ঠানগুলি পালা গানগুলি গাওয়ান, কেউ কেউ একনাম কীর্তন সংকীর্তন করেও ওই রাতটাকে পুরো রাতটাকে একটা কভারেজ দেয় বা একটা পুণ্যের কাজ করে, এরকম আর কি বিষয়টা। তো এই ধরনের গান কীর্তনগুলি অনুষ্ঠানের মধ্যে রামায়ণ গান সবচেয়ে বেশি জনপ্রিয়। বেশিরভাগ মানে শ্রাদ্ধ অনুষ্ঠানে এই রামায়ণ গানটাকেই আয়োজন করা হয়। যথারীতি কংস মামার কাকার শ্রাদ্ধ অনুষ্ঠানেও কংস মামা এবং তার ভাইয়েরা রামায়ণ গানের আয়োজন করলেন। রামায়ণ গান যিনি গাইবেন, আমাদের এই কুমিল্লা চান্দিনাতে বা কুমিল্লায় একজন পপুলার ব্যক্তি ছিলেন, নাম হচ্ছে সুনীল বিশ্বাস। এই সুনীল বিশ্বাস গায়ক সাহেবের বেশ জনপ্রিয়তা ছিল। তো কংস মামা ওনাকে হায়ার করার জন্য ওনার অনুগত বাহিনীর একজনকে বা দু একজনকে ওনার কাছে পাঠান যে ওনাকে যাতে বায়না করে আসে। তো যে বায়না বাহক এই কাজটা করতে গেছিলেন, উনি ওনাকে বায়না প্রপারলি না করে এসে কংস মামাকে জানিয়ে দিয়েছেন যে আমি বায়না করে এসেছি। এখন যথারীতি শ্রাদ্ধ অনুষ্ঠান অনুষ্ঠিত হইল, শ্রাদ্ধ হয়ে গেল। রাতে আমরা মানে সবাই, আমিও ওই 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 পালাগান অনুষ্ঠানের একজন শ্রোতা হিসেবে ওই দিন ওখানে উপস্থিত ছিলাম। ওই ভদ্রলোক যিনি গান গাইবেন বলে আসার কথা ছিল, উনি আর আসলেন না, কারণ উনাকে নিমন্ত্রণটা প্রপারলি করা হয়নি বা উনি বায়নাটা গ্রহণ করেননি, বায়না নেননি উনি। তো বিষয়টা নিয়ে যখন একটা কনফ্লিক্ট তৈরি হলো, তখন এটা একটা মোটামুটি এমন হইল যে সবাই এখানে হিংস্রতার মানে সবাই এখানে খুব খুব ক্ষেপে গেলেন, চটে গেলেন। কংস মামা এবং তার পরিবার সবচেয়ে বেশি চটে গেলেন যে ওই ভদ্রলোক কেন গান গাইতে আসলেন না, কথা দিয়েও আসলেন না। আসলে ওই ভদ্রলোকের নিমন্ত্রণটাই বা ওনার যে বায়নাটাই সঠিকভাবে হয় নাই। এখন আসি এই গায়ক সুনীল বিশ্বাসকে নিয়ে কিছু তথ্য এখানে উপস্থাপন করতে চাই।
গায়ক সুনীল বিশ্বাস, আমাদের গ্রামে একটা সংগঠন আছে, নাম ভিখারি সংঘ ছিল আর কি। তো এই নাম ভিখারি সংঘের তত্ত্বাবধানে আমাদের বাড়িতে একটা কীর্তন অনুষ্ঠানের ওই যে পালা গান, মানে রামায়ণ গান আর কি, প্রতি বছর করতেন। প্রতি বছর অগ্রহায়ণ মাসের 1, 2, 3 তারিখে উনি এই রামায়ণ গানটি আমাদের বাড়িতে গাইতেন। জনশ্রুতি আছে যে আমাদের এই রামায়ণ গান দিয়ে উনি ওনার জীবনের কেরিয়ারকে প্রসারিত করেছিলেন, ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন। আমাদের বাড়িতে এই 3 দিন ওই রামভিখারি সংঘের আয়োজনের মাধ্যমে 3 দিন উনি রামায়ণ গান গাইতেন অগ্রহায়ণ মাসের 1, 2 এবং 3 তারিখ। তো যখন আর এই নামভিখারি সংঘ সম্পর্কে আরেকটা তথ্য এখানে দেওয়া বাঞ্ছনীয় বলে মনে করছি। এই নামভিখারি সংঘের টা ছিল পুরো গ্রামের সবাই মিলে এই অনুষ্ঠানটাকে আয়োজন, মানে সদস্য ছিলেন এই সংঘে। এবং এই সংগঠনটার প্রধানতম ব্যক্তি ছিলেন আমার কাকা, আমার বড় কাকা অনিল কর, শ্রদ্ধেয় অনিল কর, স্বর্গীয় অনিল কর। তো যখন এই গায়ককে নিমন্ত্রণ করা হলো ওই প্রাণগোপাল বাবুর কাকা শ্রাদ্ধ অনুষ্ঠানে, যখন উনি আসলেন না, তখন প্রাণগোপাল দত্তের পরিবার এবং তার ভাইয়েরা সহ সবাই যে চটে গেলেন, সেই চোটের ক্ষোভ থেকে তারা বললেন যে এই ভদ্রলোককে আর এই গ্রামে কোনো গান কীর্তন অনুষ্ঠান আয়োজন করতে দেওয়া হবে না বা দেওয়া যাবে না। এখন সালটা হচ্ছে, বললাম তো, আওয়ামী লীগের প্রথম সময়কার, ধরেন 97, 98 বা 99 সালের দিকের ঘটনা। একদিকে প্রাণগোপাল দত্ত পিজি হাসপাতালের নাক কান গলা বিভাগে আছেন, আবার আরেকদিকে প্রধানমন্ত্রীর প্রাইভেট ডাক্তার, পার্সোনাল ডাক্তার, বেশ হেডমলা ক্ষমতাধর ব্যক্তি। তো উনি যে গো ধরলেন, সেই গোটা আবার আমার যে কাকার যে সংগঠন নাম ভিখারি সংঘ, তারা মানলেন না। তো বিষয়টা নিয়ে একটা রেষারেষি তৈরি হলো, দ্বন্দ্ব চরমে উঠল। আমার কাকার সংগঠন রাম ভিখারি সংঘের বক্তব্য, আমি এখন এটা আমার কাকার বক্তব্যটাই বলবো, কারণ যেহেতু উনি সংগঠনের সভাপতি বা প্রধান ছিলেন। আমার কাকার বক্তব্য হলো যে উনি, গায়ক সাহেব আপনাদের অনুষ্ঠানে আসেন নাই, সেটা আপনারা পার্সোনালভাবে সেটা ওনার সাথে বিষয়টা মিট আপ করবেন। এর সাথে তো আমাদের সংগঠনের বা নাম ভিখারির সঙ্গে বা পুরো গ্রামের সাথে সেটাকে জড়িয়ে আমরা তো ওনাকে কোনো অপরাধ দেখি না। মানে আমাদের অনুষ্ঠান না করার পিছনে তো কোনো কারণ বলতে পারবো না যে তুমি আমাদের এখানে অনুষ্ঠান করতে পারবা না, কারণ আমাদের তো সেই রিজনটা লাগবে। আমরা ওনাকে গান করতে বাধা দিতে পারবো না এবং আমরা গান করাবো। তো বেজে গেল সংঘাত, বেজে গেল রেষারেষি। দুই পক্ষের মধ্যে বেশ কয়েক মাস ধরে সংঘর্ষ চলল, উত্তেজনা চলল, এবং উত্তেজনাটা এক পর্যায়ে এমন হয়ে গেল যে মানে মোটামুটি 2-4টা রক্তপাতের মতন ঘটনাও ঘটে যেতে পারে। তো সংঘর্ষের মানে সংঘাত যখন একদম খুব চরমে, তখন আমার এই কাকার সংগঠন নাম ভিখারি সংঘের সমস্ত কর্তা ব্যক্তিরা দ্বারস্থ হলেন এমপির। তখন এমপি ছিলেন মরহুম অধ্যাপক আলী আশরাফ সাহেব, এবং উনি অর্থ বিষয়ক সংসদীয় কমিটির তখন চেয়ারম্যান ছিলেন। তো ভদ্রলোকেরও বেশ অ্যাকসেপ্টেন্স ছিল সরকারের ভিতরে। সব কিছু মিলিয়ে তখন এমপি যখন বিষয়টা হ্যান্ডেল করতে শুরু করলেন, এবং আপনারা নিশ্চয়ই বুঝতে পারতেছেন যে বিষয়টা, মানে বিষয়ের জটিলতাটা বা রেষারেষিটা এতটা চরম পর্যায়ে পৌঁছাই গেছে যে একটা গান কীর্তনের বিচার এমপি পর্যন্ত পৌঁছাই গেছে। মানে আমি জাস্ট বিষয়ের ব্যাপকতাটা বোঝানোর চেষ্টা করছি যে রেষারেষিটা বা হিংসাটা কত দূর গেছে। তো যাই হোক, পরবর্তীতে এই
নামবিকারী সংঘের তারা রিকোয়েস্টে এমপি সাহেব একটা করলেন। স্থানীয় তখন উপজেলা চেয়ারম্যান ছিলেন তপন বক্সী সাহেব। তপন বক্সী সাহেবেরকে বলে পাঠালেন যে আপনি একটা আহ, করেন, একটা দরবার ডাকেন, গ্রামে বলে এগুলিকে দরবার, বা মিটিং করেন, মিটিং করে এটাকে ফয়সালা করে দেন। যথারীতি এমপি থেকে নির্দেশ নিয়ে এসে তপন বক্সী সাহেব উপজেলা চেয়ারম্যান, স্থানীয় বিষয় সরকার বিষয়ক একটা দপ্তরে আছেন, উনি দরবার ডাকলেন। আমাদের বাড়িতে সিংহবাড়িতে একটা দরবার হলো। সেই দরবারে সবগুলি পক্ষ উপস্থিত হলো। ডক্টর প্রাণগোপাল দত্তের পক্ষেও উপস্থিত হলেন ভাইয়েরা সহ, এবং আমার কাকার যে সংগঠন তার কাকা সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত হলেন, এবং ডাকা হলো সেই গায়ক সাহেবকে। তো ব্যাপক আলোচনা, বিশদ আলোচনা, বুঝে নিতে একটা মিটিংয়ে বসলে বা একটা দরবারে অনেক আলোচনা হয়। সেটা হয়তো বা এখানে অনেক 15-20 মিনিটের কথায় পুরোটা ব্যাখ্যা করা যাবে না, বাট সারমর্মটা হইলো এরকম। তপন বক্সী সাহেব যথেষ্ট মানে শার্প মানুষ, তো ওনার বেশ রাজনৈতিক অভিজ্ঞতা আছে। তো উনি যথারীতি ওই গায়ককে ডেকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কেন আসেন নাই বলেন তো, আপনাকে নিয়েই তো ঘটনার সূত্রপাত। তখন গায়ক সাহেব উঠে যে যে কথাটা বললেন যে অ্যাকচুয়ালি আমি যখন আমাকে যখন বায়না দেওয়া হয় তখন আমি ওই দিন অন্য আরেকটা বায়না অলরেডি নিয়েছিলাম, যে কারণে আমি বায়নাটা ফেরত দিয়ে দিয়েছি, আমি বায়নাটা গ্রহণ করি নাই। এবং আর যিনি আমাকে বায়না করেছেন উনি বারবার আমাকে বলেছেন যে এটা প্রাণগোপাল দত্তের অনুষ্ঠান, প্রাণগোপাল দত্তের আয়োজিত কাকার শ্রাদ্ধ অনুষ্ঠান, তোমাকে এখানে যেতেই হবে, আর যদি তুমি না যাও তাহলে কিন্তু তোমার ঘাড়ের উপরে মাথা থাকবে না। সে অনেকটা এরকম হুমকি দামকির মতন করে আমাকে বায়না করে আসছে, মানে বায়নার কথা বলে আসছে, কিন্তু আমি বারবারই তাকে রিগ্রেট করেছি যে আমার ভাই অন্য জায়গায় বায়না অলরেডি হয়ে গেছে, আমি যেতে পারবো না, তোমরা অন্য কাউকে যদি পারো নাও। যথারীতি ওখানে যারা বিচারক ছিলেন তপন বক্সী সহ সবাই মিলে বিষয়টাকে যাচাই বাছাই করলেন, বিষয়টা নিয়ে সত্যিকার অর্থে অ্যানালাইসিস করলেন, কারণ বায়না ওই ভদ্রলোকের যেখানে ছিল সেখানেও উনি ওরা খোঁজখবর নিলেন, কথা তো ঠিক ছিল, তার মানে বায়নাটা প্রপারলি ছিল না। তো নিয়মতান্ত্রিকভাবেই মানে কংস মামার পরিবার সেই মিটিংটা হারলেন, এবং এটা ছিল কংস মামার পরিবারের জন্য বিশাল একটা পরাজয়, বিশাল একটা আঘাত, বিশাল একটা অপমান। এই অপমানের পরে তারা এতটা রাগান্বিত, ক্রোধান্বিত, এবং মানে আরও যে যে ধরনের অ্যাগ্রেসিভ ভাষা আমার আমার জানা নাই আছে, সব হইলেন তারা, মানে তারা ক্রোধান্বিত হইলেন ব্যাপকভাবে, তারা প্রতিশোধের নেশায় পরে ব্যস্ত হয়ে গেলেন। তো এই ছিল মূলত ঝগড়ার সূত্রপাত, যে একটা রামায়ণ গানকে কেন্দ্র করে, একজন গায়ককে না আসাকে কেন্দ্র করে, এবং সেটা নিয়ে বাড়াবাড়ি করতে গিয়ে, যদিও বিষয়টা ওনারা নিজেরাই সমাধান করতে পারতেন, যে ভাই তুমি কেন আসো নাই, কংস মামার মতন বিচক্ষণ ব্যক্তি, যিনি তখন পিজি হাসপাতালের এত বড় ডাক্তার, ভিসি ভিসি হন নাই, বাট পিজি হাসপাতালে ভালো পোস্টে আছেন, হ্যাঁ, তো বা এত বড় ডাক্তার, উনি নিজে ওই গায়কের সাথে বসে বিষয়টাকে সমাধান করে ফেলতে পারতেন। উনি সেটাকে ওই দিকে না গিয়ে নিজেরা নিজেরা সমাধান না করে উনি বিষয়টাকে পুরো গ্রামের একটা প্রোগ্রাম, নামবিকারী সংঘ ছিল পুরো গ্রামের একটা প্রোগ্রাম, এবং এই এই প্রোগ্রামটা দেখার জন্য পুরো দূর দূরান্ত থেকে লোক আসতো। সবাই এখানে খুব এবং বেশ জনপ্রিয় প্রোগ্রাম ছিল, 3 দিন হইতো, এবং 3 দিন পুরো গ্রামের প্রতিটা ঘর প্রায় আত্মীয় স্বজন দিয়ে ভরা থাকতো, এবং সবাই উৎসবমুখর পরিবেশে এই গানটা শুনতে আসতেন। বেশ জনপ্রিয় প্রোগ্রাম ছিল, আর ওই ভদ্রলোকও এই প্রোগ্রামটা দিয়ে জনপ্রিয় হয়েছিলেন। তো মূলত এই ধরনের একটা প্রোগ্রামকে উনি নিজের সমাধান না করে নিজের ব্যক্তিগত একটা সমস্যাকে গ্রাম পর্যায়ে এনে বা স্থানীয় পর্যায়ে এনে ফেলে সেই প্রোগ্রামটাকে বন্ধ করে দিতে চাওয়াটা ছিল ওনার একটা বড় ভুল। সেই বড় ভুল থেকে উনি
আবার সেটাকে নিয়ে এমপি পর্যায়ে মিটিং হইল, এমপি পর্যায় পর্যন্ত গেল, এবং সেটাতে উনি যথারীতি যেটা হওয়ার সেটাই হইলেন, উনি পরাজিত হইলেন। কিন্তু এটাকে পরাজিত না মেনে যদি উনি এটাকে স্বাভাবিকভাবে নিতেন, তাহলে হয়তো বা আজকে আমার সাথে ওনার লাগতো না। কিন্তু উনি এটাকে একটা মানে বেশ ক্ষোভের সাথে নিলেন, মানে এটার উনি প্রতিশোধ নিবেন, উনার পরিবার, বিশেষ করে উনার ভাইয়েরা। তো সবকিছু মিলে যে জিনিসটা হইলো যে আমি এখন যেটা বলবো যে এইটার সাথে আমি কিভাবে লিঙ্কড হইলাম, যে এই ওইখানে তো আমি একজন সাধারণ মানে ছোট, আমার তখন ছাত্র আমি ওই ঘটনার সময়। তো এখন এটার সাথে আমি কিভাবে লিঙ্কড হইলাম সেই বিষয়ে আসছি। এই যে যে সংগঠনের কারণে আজকে, যে সংগঠনের কারণে কংস মামার আজকে এই অপমান বা এই পরাজয়, সেই সংগঠনের প্রধান কর্তা ব্যক্তি ছিলেন আমার কাকা স্বর্গীয় অনিল কর। যার কারণে সমাজে যেটা হয়, ক্ষুদ্রতা, ক্ষুদ্র মন মানসিকতার লোকজন যেগুলি করে আর কি, তো কার দোষ সেটা খুঁজা বের কর, সবাই গিয়া কইছে অনিল করের দোষ। ব্যাস, সমস্ত রাগ ঝাল জিত সব কিছু অনিল করের উপরে। এরপর থেকে বিভিন্নভাবে অনিল কর বা তার এই সংগঠনকে নানানভাবে হেনস্থা করার চেষ্টা উনি করেছেন। কিন্তু আমার কাকা অনিল কর 2008 সালের ডিসেম্বর মাসে মারা যাওয়া পর্যন্ত উনি সেরকমভাবে কোনো প্রতিশোধ নিতে পারেননি, এবং গানটা যেটা ছিল ওইটা কিন্তু পরবর্তীতে আবার তার সগৌরবে চলেছে, মোটামুটি আবার সে আগের মতনই চলেছে যতদিন আমার কাকা জীবিত ছিলেন। আর কংস মামার গং বা তার এই পরিবার বারবার চেষ্টা করেছেন যে যে কোনোভাবেই হোক আমার কাকাকে অপমান, অপদস্থ, পর্যদস্তু করার জন্য, বা কখনো কখনো আঘাত করারও চেষ্টা করেছেন। কিন্তু আমার কাকা তার নিজস্ব বুদ্ধি দিয়ে বা চতুর চলাফেরা দিয়ে সেটাকে মোকাবেলা করেছেন। যাই হোক, ভদ্রলোক শেষ পর্যন্ত ডিসেম্বর মাসে, 8 সালের ডিসেম্বর মাসে উনি মারা গেলেন। এই মারা যাওয়াটা, এই এই যে 8 সালের ডিসেম্বর মাস বা 9 সালের জানুয়ারি মাস কংস মামার জন্য বা তার পরিবারের জন্য ছিল বিশাল সুসময়। কারণ আপনারা জানেন যে এরপরে শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসেছে, কংস মামা পিজি হাসপাতালের ভিসি হয়েছেন, বিশাল ব্যাপার স্যাপার একদিক। তারপর আবার আমার কাকা মারা গেছে, গ্রামে একজন ওনাদের প্রতিদ্বন্দ্বী বা ওনাদের শত্রু মারা গেছে। সবকিছু মিলে ওনারা বেশ উৎফুল্ল এবং বেশ হ্যালাম সম্পন্ন ব্যক্তি আর কি। তো কাকা মারা যাওয়ার পরে যে জিনিসটা হয়েছে, আমি তো সবসময় সংগঠন করতাম সেই স্কুল জীবন থেকে গ্রামে গিয়ে, যদিও আমার স্কুলিংটা ঢাকায়, কিন্তু আমি মূলত স্কুল লাইফ থেকে গ্রামে গিয়ে সংগঠন সভা সমিতি করতাম, বা গ্রামে বিভিন্ন পূজা অর্চনা, ছোট ছোট ডোনেশনগুলিও অনেক দিতাম বিয়ে শাদীর অনুষ্ঠানে। মানে নর্মালি যেই কাজগুলি একটা সাধারণ সংগঠক ছেলে করে, আমিও সেই সংগঠনটা করতাম। তো কাকা মারা যাওয়ার পরে এই বিষয়টা, এই সংগঠনের একটা দায়িত্ব কিছুদিন আমার বাবা নিজে পালন করেছেন, কিন্তু মূলত পরবর্তীতে এটা আমার যে সংগঠন ছিল সেই সংগঠন দ্বারা আমরা একদম শেষ পর্যন্ত 2020 সাল পর্যন্ত, মানে করোনার সাল পর্যন্ত আমরা যথাযথভাবে চালিয়ে গেছি। কিন্তু আমি তো সেই কাকারই ভাতিজা, সেই অনিল করের ভাতিজা, সেই রোষটা ওনারা কখনো ভুলতে পারেন নাই। তো এখন আবার দেখতেছে যে এই ভাতিজা এসেও এই সংগঠনকে চালিয়ে নিচ্ছে, গ্রামে নেতৃত্ব দিচ্ছে। ওনারা এখন পিজি হাসপাতালের ভিসি, প্রধানমন্ত্রীর প্রাইভেট ডাক্তার, মানে অ্যাসেট্রা অ্যাসেট্রা অনেক কিছু। এবং 2 দিন পরে ভিসি পদ থেকে উনি পদত্যাগ করলেই উনি হয়ে যাবেন রাষ্ট্রপতি।
হ্যাঁ, একদম শেখ হাসিনা শেখ রেহানা ওনারে কোলের মাঝখানে বসাইয়া বলেছেন যে আপনি রাষ্ট্রপতি হবেন, আপনি রেডি থাকেন, রেডি হন। তো এত বড় ক্ষমতাধর ব্যক্তি আমার মতন তুচ্ছ সজল তো জায়গা পাওয়ারই কথা না, একদম পুরো পিঁপড়ার মতন টিপ দিলেই মরে যাব আমি। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে কিন্তু আমার মাথায় অত কিছু নাই। এই যে ক্যালকুলেশনগুলি এখন বলছি না, এগুলি কিন্তু আমাদের মাথায় নাই যে এখানে কোনো রেশ আছে বা মানে ক্ষোভ আছে। আমি আমার যথারীতি কাজগুলি করে চলছি, বা যেরকম করে নর্মালি সংগঠন স্কুল মানে করে সেরকম করে করে যাচ্ছিলাম আর কি। কিন্তু উনাদের ভিতরে তো তোর বাপ আমার পানি ঘোলা করছিল, হরিণ রে বলছিল আর কি, বাঘ। উনাদের ভিতরে তো সেই ক্ষোভ রয়ে গেছে। এবং সেই ক্ষোভের বহিঃপ্রকাশই যখন চূড়ান্তভাবে প্রাণগোপাল দত্ত ক্ষমতায় আসলেন 2021 সালের উপনির্বাচনের মাধ্যমে বিনা প্রতিদ্বন্দ্বিতায়, আলী আশরাফ সাহেব এমপি সাহেব মারা যাওয়ার পরে উনি যখন আসলেন, এখন তো একেবারে উনি মোস্ট পাওয়ারফুল হয়ে গেলেন। এইবার তো আর সজলরে বাঁচানোর কেউ নাই, আলী আলী আশরাফও নাই, আর আমরা হইলাম পুরো ক্ষমতায় এমপি, ডাক্তার প্রাণগোপাল দত্ত। এবং সমস্ত এমপিদের মধ্যে 300 এমপির মধ্যে উনি যদি 2-4 জন প্রধান প্রভাবশালী এমপি, শিক্ষিত এবং প্রভাবশালী এমপি ধরা হয়, তার মধ্যে একজন। ওনাদেরকে আর পায় কি? এখন আমি একটা ঘটনার ব্যাখ্যা করতে চাই যে আমার প্রতি এতটা ক্ষোভ কেন ছিল। 2009 সাল থেকে 2022 সালের অক্টোবর মাস পর্যন্ত আমি এই পরিবার দ্বারা, এবং এই যে পানগোপাল বাবুরা 7 ভাই, এই 7 ভাইয়ের দ্বারা যথেষ্ট হেনস্থার শিকার হয়েছি। আর তার মেইন কারণ ছিল যে আমি ওই যে সংগঠনপ্রেমী মানুষ, একটু স্বাধীন চেতা মানুষ, সেই কারণে যদি গ্রামে কেউ কোনো তাদের দ্বারা বিপদগ্রস্ত হইতো, তারা গ্রামে যেভাবে অপসংস্কৃতি, কুশাসন, অপশাসন এই ধরনের তারা যথেষ্ট চালাইছেন, যে 9 সালে পিজি হাসপাতালের ভিসি হওয়ার পর থেকে, তার ভাইয়েরা বিশেষ করে। তো সেই অপশাসনগুলি, কুশাসনগুলি বা যারা ক্ষতিগ্রস্ত হইতো, তাদের মধ্যে থেকে যারা ধরেন আমার সাথে ঘনিষ্ঠ ছিল, সবাই তো আর আমার কাছে আসতো না, কিন্তু আমার তো ঘনিষ্ঠ কিছু লোকজন থাকতো বা ছিল, তারা যখন তাদেরকে ক্ষতিগ্রস্ত করতে আসলো, তখন আমি সেখানে তাদের পক্ষ হয়ে দাঁড়ালাম, সত্যের পক্ষ হয়ে দাঁড়িয়েছি। সেই সত্যের পক্ষে দাঁড়ানোতে তারা আবার সেই আমার কাছ থেকে নাকানি চুবানি খেয়েছেন, যেভাবে 1998 সালে একবার নাকানি চুবানি খেয়েছেন। এভাবে এখানে আমার সাথেও যখন তারা কোনো ঘটনা ঘটিয়েছেন, বা আমার ক্লোজ ব্যক্তিদের দ্বারা, ঘনিষ্ঠ ব্যক্তিদের কোনো ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছেন, তখনই আমি গিয়ে দাঁড়াইছি সেই আমার সেই মানে ভিকটিমের পক্ষে গিয়ে দাঁড়াইছি, এবং যথারীতি নাকানি চুবানি খেয়েছেন। তো সেইভাবে ক্ষোভটা রয়েই গেল, এবং বরঞ্চ আরো বাড়লো যে এক সময় কাকা করতো তাদের প্রতিবাদ, এখন দেখা গেছে যে আমি আবার সদলকর নিজেই করে, বা সদলকর আবার সেই কাকার রাস্তায় ধরছে। সুতরাং তারে শাস্তা করতে হবে, সুতরাং তারে শাস্তা করতে হবে। এই যে একটা সময় 2009 সাল থেকে শুরু করে 2022 সালের অক্টোবর মাস পর্যন্ত আমি কিভাবে তাদের দ্বারা হেনস্থার শিকার হয়েছি, এবং আমি কেন তাদের দ্বারা হেনস্থার শিকার হয়েছি, আমার সাথে বিষয়টা কতখানি লিঙ্কড হইল, এখানে বেশ কিছু ঘটনা আমি আরেকটা ভিডিওতে, কারণ এই ভিডিওটা অলরেডি লম্বা হয়ে যাচ্ছে, এখানে শুধু লিঙ্কটা টেনে নিলাম, বাট আমি আরেকটা ভিডিওতে এটা বর্ণনা করব যে 2009 সাল থেকে 2022 সালের অক্টোবর মাস পর্যন্ত প্রাণগোপাল দত্তের এবং তার পরিবার এবং তার গ্রামে যে তার বাহিনী আছে, গুন্ডা বাহিনী বা অপকর্মকারী বাহিনী আছে, সেই বাহিনী কিভাবে আমাকে হেনস্থা করেছে, সেটা আমি আরেকটা ভিডিওতে উপস্থাপন করব। এবং তখন এই ভিডিওটা হয়তো বা
সবগুলি কথা শুনলে, এই ভিডিও এবং ওই নতুন ভিডিওটার কথা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এটা ছিল প্রাণগোপাল দত্তের সেই প্রতিশোধের স্পৃহায় উনি আমার বাড়ির কাজে আমাকে বাধা দিয়েছেন বা বাড়ি তৈরি করতে বাধা দিয়েছেন, এবং আমি ওনার সাথে লাগি নাই, উনি যে এসে আমার সাথে লেগেছেন। এখানে শুধু এইটুকু কথা বলে গেলাম যে লিঙ্কটা টেনে নেওয়ার জন্য 22 সাল পর্যন্ত আমি এখন যাই হোক, সব কিছু ঘটনা শেষে যখন উনি 22 সালে এসে উনি এমপি হয়ে গেলেন 21 সালে উপনির্বাচনের মাধ্যমে, তখন আর তো উনারে কে পায়। হ্যাঁ, মুই কি হনুরে, মুই তো বহুত কিছু হো গিয়া, मैं তো বহুত কিছু হো গিয়া। তো এখন এমপি। এখন আমি আমার বাড়ির ঘটনাটা আপনাদেরকে ব্যাখ্যা করছি। আমার বাড়ির ঘটনাটা খুব সিম্পল, খুব সিম্পল। আমি আমার পৈতৃক জায়গায় বাড়ি করছি। আমি যখন বাড়ি করতে গেছি তখন আমার পার্শ্ববর্তী কাকা, আমার বংশের আপন কেউ না, মানে বংশের জ্ঞাতি গোষ্ঠী, একই ওয়ারিশ, একই সম্পত্তির ওয়ারিশ সবাই, উনি বাধা দিলেন। তো এবং বাধা দেওয়ার পরে যেহেতু উনার পাশের উনার ঘরটা উনি মানে চেষ্টা করলেন যে একটা বাধা দিয়ে দেখি যে সজলকে আটকানো যায় কিনা ঘরটা তোলা থেকে। কিন্তু আমি আমার ঘর তোলাটা খুব জরুরি ছিল, কারণ দেশে আমার কোনো সেরকম বাড়ি ঘর ছিল না। যা আছে সেটা আমার দাদুর ঘর, যেটা অনেক আমাদের এখনকার জন্য জনসংকুলান হওয়াটা খুব কষ্টের, এবং ওটা অত্যন্ত ছোট এবং টিনের ঘর। আর মানে টয়লেট বা আরও আনুষঙ্গিক সুযোগ সুবিধাগুলিও সেরকম প্রাচীনকালের স্টাইলে, যেগুলিতে এখনকার সময়ে ব্যবহার করা সম্ভব না। তো যার কারণে আমার একটা ঘর তোলাটা খুব জরুরি ছিল। আমি যখন আমার জায়গায় ঘর তুলতে গেলাম, উনি যথারীতি ডক্টর প্রাণগোপাল দত্তের দ্বারস্থ হলেন। মানে যেহেতু ওনারাও জানতেন যে প্রাণগোপাল দত্তের পরিবার আমাকে পছন্দ করেন না, তো উনি প্রাণগোপাল দত্তের দ্বারস্থ হলেন। তো এইবার প্রাণগোপাল দত্ত ভাবলেন যে উনি তো সজলের শায়েস্তা করার একটা, বা তার পরিবারের তার ভাইয়েরা ভাবলেন যে সজলের শায়েস্তা করার একটা রাস্তা তো পাওয়া গেল। যেহেতু ওই তারা যে সুভাস্কর আমার যে কাকা, সেই কাকার বক্তব্য শুনে তাদের কাছে এটাই মনে হইল যে সুভাস্কর ইজ ইন রাইট পজিশন অ্যান্ড সজল মাস্ট বি রং, যে এখানে সজলের কোনো জায়গা নেই। সুভাস্কর গিয়ে বুঝাইলো যে সজলের এখানে কোনো জায়গা নেই, সব জায়গা আমার, এবং আমি মোটামুটি শিওর। সো আপনারা সজলগড়কে, এই যে আমার ঘরের উপরে এসে আইনা ইট রাখলো, হ্যাঁ, 2022 সালের অক্টোবর মাসের 21 তারিখ। তো ইট রাখার পরে পরে সে যখন গিয়ে বলল যে আমার ঘরটর তো সেই ইট দিয়ে আমার ঘরটর সব ভেঙে ফেলছে, সে ইট ফেলে দিয়ে। তো সব কিছু মিলে প্রাণগোপাল বাবুরাও উৎসাহিত হলেন যে আমাদের শায়েস্তা করার রাস্তা পাওয়া গেছে এইটা ভেবে। আর সেও তো বেশ খুশি যে সে এমপির সাপোর্টের মধ্যে চলে গেছে। তারপরে 2-4 দিন পরে আমাকেও আমার কিছু আত্মীয় স্বজন, তারপর গ্রামের কিছু সিনিয়র ব্যক্তিত্ব বা আমার ভাই ব্রাদাররা অনেকেই আমাকে মানে রিকোয়েস্ট করলেন বা অনেকটা অনুরোধ করলেন যে তুমিও যাও প্রাণগোপাল দত্তের কাছে। তাই আমি বললাম যে কেন আমি যাব, আমার তো নিজের জায়গায় আমি বাড়ি করব, এটাতে ওনার এখানে ওনার পারমিশন নেওয়ার কি আছে। বলে যে না, যেহেতু এমপি, যাই হোক একটু জিজ্ঞেস করে আসো বা একটু জিনিসটা, মূল বিষয়টা জানাই আসো। তো ঠিক আছে, সবার কথা শিরোধার্য। আমি গেলাম ওনার কাছে একদিন সকালবেলা, ওনার সেই গ্রিন লাইফ হসপিটালে। দেখার সাথে সাথেই যেহেতু 4-5 সম্পর্কে আত্মীয় হইল, আগের দিন বা 2-1 দিন আগে এসে সুভাস্কর কান ভারী করে গেছে, ওনার কাছে সেই আত্মীয়টা মানে রইল না। উনি দেখার সাথে সাথে আমার উপরে অনেকটা
খেপার মতন স্টাইলে আমারে বলে ফেললেন, কালকে বাড়িতে কি করছস? সুভাস্করের ঘরের উপরে নিয়ে ইট ফালাইছস কেন? আমি বললাম, আমি তো সুভাস্করের ঘরের উপরে ইট ফালাই নাই, ওনার অত বড় পাকা বিল্ডিং, আমি তো ওনার ঘরের উপরে ইট ফালাই নাই। হ্যাঁ, সুভাস্করের পাকা বিল্ডিং না, ওনার টিনের ঘর। তাই বললাম যে একটাতে আপনি ছবি দেখেন। আমি তখন ইটের ছবি টবি নিয়ে গেছিলাম, ঘরের ছবি টবি নিয়ে গেছিলাম, ওনাকে দেখাইলাম। উনি দেখে দেখলো না, সুভাস্কর তো মিথ্যা কথা বলে গেছে। আবার এদিক দিয়ে উনার যে সেই পুরনো আহ, খায়েশ, যে ক্ষোভ, সেটাও উনি মেটাইতে পারছেন না। তখন উনি নানানভাবে আমার কোশ্চেনিং করলেন। কোশ্চেনিং করার এক পর্যায়ে উনি দেখলেন যে জায়গা আমার ঠিক আছে, এবং এটা জায়গাটা আমার, এবং আমার যে বাড়ি করার যেই অধিকারটা, সেই অধিকারটা যথাযথ আছে। এখন উনি কি করবেন? আমাকে বলে দিলেন, আচ্ছা ঠিক আছে, তুই যা, আমি দেখবো নে। কথা বলে আমাকে ওখান থেকে মানে চলে আসলাম, আমাকে বিদায় করে দিলেন। কিন্তু দেখলাম যে না, সুভাস্কর আমাকে জায়গায় ঘর তুলতে দিচ্ছে না। আমি যখনই আবার জায়গায় যাচ্ছি সে বাধা দিচ্ছে। তো এক পর্যায়ে উনি, আমি আরো কয়েকদিন ওনার কাছে যাওয়াতে উনি বললেন যে তুমি একটা কাজ করো, তুমি গ্রামে গিয়ে মিটিং করো। তুমি গ্রামে গিয়ে মিটিং করো, মিটিং করে বলো, চেষ্টা করো যে সবাইকে নিয়ে বিষয়টাকে সমাধান করা যায় কিনা। যদি না হয় তারপরে আমি দেখব। তা আবার ওনার রিকোয়েস্টে আমি আবার গ্রামে আসলাম, বা গ্রামে গেলাম, আমার বাড়ির সবাইকে নিয়ে বসলাম। মোটামুটি এইভাবে আবার সুভাস্করও এই মিটিংয়ের নাম করে মিটিংকে দীর্ঘায়িত করলেন, যে কোনোভাবে হোক ঝগড়া ফেসাদ করে। গ্রামের মিটিংগুলিতে যেটা হয় যে ইস্যুটাকে যদি ঘুরাই দেওয়ার চেষ্টা করা যায়, ইস্যুটাকে যদি অন্যদিকে ডাইভার্ট করা যায়, তাহলে কথা লম্বা হয়ে যায়, ঝগড়াঝাটি বাড়ে, চিল্লাচিল্লি হয়। সেভাবে করে করে মোটামুটি 4-5টা মিটিং করলেন 3 মাসের মধ্যে। অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 3 মাসের মধ্যে উনি 4টা মিটিং করলেন, কিন্তু কোনো মিটিংয়েই কোনো ফয়সালা সুভাস্কর দিলেন না। কি হইল? আর এর মধ্যে ওনার সাথেও আমি 3-4বার দেখা করলাম। যেহেতু একটা কথা এখানে বলতে ভুলে গেছি, যে ভদ্রলোকের সাথে আমার আত্মীয়ের প্যাচ আছে কয়েকটা, এবং সবচেয়ে ঘনিষ্ঠতম যে আত্মীয়ের প্যাচটা, সেই আত্মীয়ের প্যাচে উনি আমার মামা হয়। ডাক্তার প্রাণগোপাল দত্ত আমার মামা হয়। তো আমি সেই সূত্র ধরে ওনার কাছে বেশ, সেই আত্মীয়ের প্যাচ ধরে ওনার কাছে বেশ কয়েকবার গেছি, কিন্তু উনি কোনো বিষয়ে কোনোদিন আমার একটা সমাধান দিলেন না। শেষে আর এদিক দিয়ে দেখলাম যে সুভাস্কর বারবার প্রতিবারই গিয়ার আপ হচ্ছে। যতবার সুভাস্করের সাথে মিটিং করা হয়, সে গিয়ার আপ হচ্ছে। আমার 3 মাস মিটিং টিটিং করার পরে আমার মাথায় যে জিনিসটা ক্যাচ করলো, যে আসলে প্রাণগোপাল বাবু এটার সমাধান চাচ্ছেন না। উনি চাচ্ছেন না যে বিষয়টা একটা গ্রহণযোগ্য সমাধান হোক। এটা ভাবতে ভাবতেই একদিন দেখলাম যে সুভাস্কর আমার নামে দুইটা মিথ্যা মামলা জুড়ে দিল। একটা এডিএম কোর্টে জায়গার দখল বেদখল নিয়ে, আরেকটা ক্রিমিনাল কোর্টে, যে আমি, সুভাস্কর বলেছে যে আমি ওনার জায়গা দখল করেছি, ভাঙচুর করেছি, সেখানে চুরি করেছি, লুটপাট করেছি। তারপরে এবং সবচেয়ে বেশি মামলাকে স্ট্রং করার জন্য ওনার ওয়াইফকে শ্লীলতাহানি করেছি। 70 বছর মহিলা, তাকে আমি শ্লীলতাহানি করেছি, কাপড় ধরিয়া টানিয়া হিস্ট্রাইয়া ছিঁড়িয়া ফেলিয়াছি। সাধারণ একটা ঘটনায় দুইটা মামলা খেয়ে গেলাম। আই ওয়াজ শকড। আমি ভীষণভাবে আঘাতপ্রাপ্ত হইলাম, মানসিকভাবে আঘাতপ্রাপ্ত হইলাম। মামলা, আমি শকড হইলাম, ভয়ানক শকড হইলাম। প্রাণগোপাল দত্ত এমপি থাকা অবস্থায় আমার নামে দুইটা মিথ্যা মামলা, যিনি কিনা আমার মামা, যিনি কিনা আমার বাড়ি থেকে মাত্র 200 গজের মধ্যে যার বাড়ি, এবং এটা তার নিজের পাড়া, যিনি নিজেকে চান্দিনার ফাদার বলে দাবি করেন, তার নিজের পাড়ার ভিতরে
আমার নামে দুইটা মিথ্যা মামলা। দীর্ঘ 25 বছর ধরে তখন আমি ইনকাম ট্যাক্স প্র্যাকটিস করছি ঢাকা শহরে, কিন্তু কোনো এই ধরনের কোনো অকওয়ার্ড সিচুয়েশন, এই ধরনের অকওয়ার্ড মামলায় খাবো কখনো চিন্তাও করি নাই। এই যে ডিসেম্বর মাসের ওই সময়টা, 20 তারিখ থেকে শুরু করে বা এর পরের সময়টা, খুব শক্ত অবস্থায় ছিলাম বেশ কয়েকদিন। অনেকগুলি ঘটনা ঘটে যাচ্ছিল, তার মধ্যে একটা ছিল এই মামলা দুইটা, আরেকটা ছিল উনি আমাকে এই ডিসেম্বর মাসের 20 তারিখ সকাল 8:34 ধুমাইয়া ছাড়লেন কেন? আমি এর আগের দিন রাত্রে, কারণ আমার বাড়িতে কিছু ভাঙচুর হয়েছিল, পুলিশ আসছে, আমি যে বেড়াটেরা দিছিলাম বা ওখানে যে ছোটোখাটো গট্টর ছিল সেগুলি সুভাস্কর ভাঙচুর করেছে। তো এবং একদম টিনের বেড়াটেরাগুলি, নতুন লাগানো বেড়াটেরাগুলি সব ভাঙচুর করেছে। ভাঙচুর টাঙচুর করে আবার পুলিশ এনে মানে সেগুলিকে দেখাইছে যে মানে এটা নিয়ে একটা ম্যাসিভ নাটক করার চেষ্টা করছে। তো আমি পুলিশ থানায় যখন গেছি তখন দেখলাম যে এগুলিতে পুলিশ থানা বারবার আমাকে আমার সাথে কথা বলে প্রাণগোপাল দত্তের ভাই পরিমল দত্তের সাথে কথা বলতেছে। তাই আমি বুঝলাম যে পরিমল দত্ত এর মধ্যে অবশ্যই জড়িত। আমি রাত্রে প্রায় 7-8 ঘন্টা অনেক পুলিশের সাথে দৌড়াদৌড়ি, বাড়িতে দৌড়াদৌড়ি করে আমি রাত্রেবেলা 19 তারিখ রাত্রেবেলা আমি যখন ফিরি ঢাকায়, তখন আমি পরিমল দত্তকে বেশ গালাগালি করেছিলাম ফোনে, একটু একটু ক্ষোভ বা একটু উষ্মা প্রকাশ করেছিলাম। তো সেটা সূত্র ধরেই পরিমল দত্ত পরের দিন সকালবেলায় গিয়ে ভাইকে ধরে দিছে, তার মোবাইল দিয়ে ধরে দিছে। এবং পরিমল দত্তের মোবাইল দিয়েই প্রাণগোপাল দত্ত আমাকে প্রায় 1 মিনিটের বেশি সময় অনর্গল, ভদ্রলোক তো কথা বলার সময় অনর্গল কথা বলেন, কাউকে কেউ কথা বলার স্পেস দেয় না, অনর্গল আমাকে গালাগালি করলেন। পরিমল পুলিশ পাঠায় নাই, পুলিশ আমি পাঠাইছি। পুলিশ পরিমল পাঠায় নাই, পুলিশ আমি পাঠাইছি। ভাঙচুর পরিমল করে নাই, তুই অবৈধভাবে ওখানে ঘর করতেছিস তাই আমি ভাঙচুর করছি। এরকম আরো অনেক কথাবার্তা। গ্রামে এক সময় ওই যে আমাদের গ্রামে একটা সিংহবাড়ি আছে, সিংহবাড়িতে একজন অজিত সিং নামে এক ভদ্রলোক ছিলেন, মাস্টার মানুষ ছিলেন। তো অজিত সিং গ্রামে একসময় অনেক তাণ্ডব চালাইতেন। এখন ওই আমলে অজিত সিং তাণ্ডব চালাইতেন, আর এই আমলে তুই আসছিস তাণ্ডব করতে, তোকে আমি দেখে নিব, তুই কত বড় হ্যাডম হইছস, তোরে আমি সেনা হইছস, তোরে আমি দেখে নিব। এই ধরনের কথা মানে 7-8টা ল্যাঙ্গুয়েজ বলে বা 15-20টা ল্যাঙ্গুয়েজ বলে উনি আমাকে প্রায় 1 মিনিটের মধ্যে ধুমাইয়া বকাঝকা কইরা ফোনটা কেটে দিলেন, আমাকে কোনো কথা বলার স্পেস দেয় নাই। এটাও আমার কাছে মানে ভয়ানক অ্যাস্টনিস্ট, যে ভদ্রলোকটা আমি শ্রদ্ধা করতাম, তারপরে আমি মনে করতাম যে উনি আমাকে স্নেহ করেন, সে আমাকে এইভাবে অনর্গল বকলো, আমার কোনো কথাও শুনলো না। আর আমি যে 4 মাস ধরে, 3 মাস ধরে তার কাছে 4 বার গেলাম, এগুলি তার কাছে কোনো মাইনে রাখে না। আর এই ব্যাপারটার মধ্যে কি হয়েছে, বাড়ির ব্যাপারটার মধ্যে এখানে কাগজপত্র সব আমার নামে ওকে আছে, এখানে তাহলে আর যদি ওকে না থাকবে তাহলে আমার নামে মিথ্যা মামলা দেওয়ার কি দরকার ছিল? আমি সুভাস্করের ওয়াইফকে কখন রেপ করেছি? কখন আমি সুভাস্করের এখান থেকে 15 লাখ টাকার জিনিসপত্র, 10-12 লাখ টাকার জিনিসপত্র মালামাল লুটপাট করেছি? উনি এগুলি জাস্টিফাই করলেন না। একদম বাংলাদেশে প্রতিটা ঘরে, বাড়িতে জমি জমা নিয়ে সংঘাত থাকে ভাই। আমি যে কোর্ট কাচারিতে যখন ঘোরাঘুরি শুরু করছি আমি দেখছি অনেক জমি জমার মামলা। তার মধ্যে সবচেয়ে সাধারণ, সবচেয়ে সহজ মামলাটা ছিল আমার। এটার মধ্যে মানে আপনার এতটা সহজ ছিল যে সুভাস্কর যে মামলাটা আমার কাছে, ওই যে আমার নামে যে মামলাটা দিয়েছেন, যে ক্রিমিনালি মামলাটা, ওনার ওয়াইফকে রেপ করেছে সংক্রান্ত, সেটার মধ্যে আমি দেখলাম যে কোনোদিন ম্যাজিস্ট্রেট বা উকিল আমাকে একটা প্রশ্ন করে নাই। 1.5 বছর মামলা চলছে, কিন্তু 1.5 বছরে কোনোদিন আমি একটা প্রশ্ন শিকার হইনি। এবং এক পর্যায়ে মামলা আমি জিতে গেছি, মানে বাই ডিফল্ট মামলা জিতে গেছি। উনি এক কথাই বলে ছেড়ে দিয়েছেন যে বিষয়টা বোঝা যাচ্ছে মিথ্যা মামলা এবং জরিমানা
জমি জমা নিয়ে মামলা করেছেন, ছেড়ে দিয়েছেন ম্যাজিস্ট্রেট সাহেব এক কথা বলে। বিষয়টা হচ্ছে কি, খুব সহজে যে জিনিসটা সমাধানযোগ্য ছিল সেটাকে কেন স্থানীয় পর্যায়ে সমাধান করলেন না ডাক্তার প্রাণগোপাল দত্ত এবং তার পরিবার বা তার ভাইয়েরা? ওনার ভাই একজন বড় ভাই ননীগোপাল দত্ত ছিলেন গ্রাম প্রধান, যদিও পরবর্তীতে আমরা ওনার নাম দিছি ননী পাড়া, কারণ সমস্ত জায়গায় গ্যাঞ্জাম লাগাইতেন। আমাদের মহিচাইল গ্রামে এমন কোনো বাড়ি নাই, এখানে প্রায় 30-35টা বাড়ি আছে যেখানে ওনারা গ্যাঞ্জাম লাগান নাই, বা গ্যাঞ্জাম লেগে গেলে ভাইয়ে ভাইয়ে চাচাপাতি যায় কোনো ঝগড়াঝাটি সৃষ্টি হইলে সেগুলিকে সমাধান করার বদলে এগুলিকে উস্কে দেওয়া ছিল তাদের কাছে। কোনো বাড়ির কোনো সমস্যার সমাধান করতে পারেনি, সব বাড়িতে ঝগড়াঝাটি লাগায় রাখছে। এবং বিশেষ করে এই যারে বললাম ওনার বড় ভাই ননী পাড়া, এই পাড়াটার কারণে, সরি বলতে বাধ্য হচ্ছে এই ধরনের ল্যাঙ্গুয়েজ, কারণ অনেক অত্যাচার নির্যাতন করেছে ভাই মানুষের উপরে এরা, অনেক। আজকে কোথায় অ্যাকসেপ্টেন্স নাই কেন মানুষের কাছে? তো আমার পরিবারের ঘটনাটা প্রাণগোপাল দত্ত এই জন্য সমাধান করলেন না। দুইটা ব্যক্তি, একজন প্রাণগোপাল দত্ত, একজন সুভাস্কর, দুইজনে দুইটা নেশায় ব্যস্ত ছিলেন, বুঁদ হয়েছিলেন, একেবারে পুরো মদের নেশার মতো বুঁদ হয়েছিলেন। একজন ছিলেন প্রতিশোধের নেশায় বুঁদ হয়ে, যে ওই আমার কাকার শ্রাদ্ধ অনুষ্ঠানে তোর কাকা আমার পানিগুলা করছিল, আমার অপমান করছিল। আর আরেকজন ছিলেন যে যেহেতু এমপি আমার সাপোর্টে আছে, দেখি না সজলের ঘরটা যদি বন্ধ করা যায়। তো বারবার প্রাণগোপাল দত্তের সাথে মিটিং করার পরে প্রাণগোপাল দত্ত গ্রামে এই ধরনের একটা মেসেজ পাঠাই দিলেন যে সুভাস্কর গ্রামের ভিতরে এসেছেন রিটায়ার করে, সরকারি চাকরিতে রিটায়ার করে এসছেন, এবং যদি সজলের ঘরটা সুভাস্করের ঘরের দক্ষিণ পাশ দিয়ে উঠে তাইলে সেটা সুভাস্করের দক্ষিণের বাতাস বন্ধ হয়ে যাবে। এই কথাটা কখন বললেন? যখন দেখলেন যে কোনো আইনি মাধ্যমে বা কোনো লিগেল প্রসেসে আমাকে আটকানো যাচ্ছে না। আমার জমিটা যদি আমার লিগেল প্রসেসের মধ্যে না থাকতো তাহলে তো 3 মাস মিটিং করার প্রয়োজন পড়ে না। প্রাণগোপাল দত্ত এত হ্যাডমওয়ালা মানুষ, আমাকে তো পরের দিনই ইট রাখছি যেদিন, তার পরের দিনই তো আমারে কিক মারলে আমি গিয়া পুকুরে গিয়া পড়তাম। আর কিক তো মারতে পারছেন না। একেবারে সমস্ত বিষয়ে এসে আলোচনা করে যখন দেখলেন যে কোনো রাস্তা নাই, কিন্তু আমরা তো ক্ষমতায়, আমরা কি পারবো না কিছু করতে? আমরা হচ্ছে এখন অপ্রতিদ্বন্দ্বী, অবিসংবাদিত, মানে চান্দিনাতে আমরা চান্দিনার ফাদার, প্রাণগোপাল দত্ত মানে এলো ফাদার অফ চান্দিনা। এখন একটা সজলকে সাহায্য করতে পারবো না, যেখানে সুভাস্কর একটা প্রবলেম নিয়ে আসছে? হ্যাঁ, হুকুম দিয়ে দাও, ওখানে দক্ষিণের বাতাস বন্ধ হয়ে যাবে সুভাস্করের, সুতরাং আর কোনোভাবেই সজলের ঘরটা ওইখানে উঠতে দেওয়া যাবে না। এই পলিসি বাড়ি করলেন উনি সুভাস্করের সাথে যুক্তি পরামর্শ করে। কি হইল? এখন আপনারা যারা বলেন যে আমি প্রাণগোপাল দত্তের সাথে লেগেছি, না, এটা সত্য না। প্রাণগোপাল দত্ত তার অতীত অপমানের প্রতিশোধ নিতে এসে আমার সাথে লেগেছেন, আমি প্রাণগোপাল দত্তের সাথে লাগি নাই। যদি ওই সময় উনি আমার বাড়ির ব্যাপারটা সুষ্ঠু সমাধান করতেন, বা একটা তুচ্ছ বিষয়কে মামলা মোকদ্দমা পর্যন্ত না নিতেন, আমার নামে নারী নির্যাতনের অপবাদ না দিতেন, তাহলে হয়তো বিষয়টা এত দূর গড়াইতো না।
তাহলে হয়তো বিষয়টা এত দূর গড়াইতো না। উনি যদি আমাকে আহ, ডেকে নিয়ে পার্সোনালি ওই বা যখন ওনার সাথে দেখা করেছি এই কথাটাও বলতেন যে সজল, সামনে তো আমার ইলেকশন, আমি ইলেকশন শেষ করি, তারপরে তোমার বিষয়টা সুষ্ঠু সমাধান করে দিব, তাহলে আমি আরো 1-1.5 বছর ধৈর্য ধরা আমার জন্য কোনো অসম্ভব ব্যাপার ছিল না, আমি ধৈর্য ধরতে পারতাম। এটাও তো করেন নাই, এটাও করেন নাই। কারণ কি? কারণ ছিল নেশা, প্রতিশোধের নেশা। একজনের প্রতিশোধের নেশা, আর সুভাষ করের হলো যে কোনোভাবে যদি, যেহেতু এমপি আমার সাপোর্টে আছে, সম্পত্তি যদি দখল করে খাইতে পারি, সম্পত্তি দখলের নেশা, এই দুই নেশা আমাকে তাদের সাথে লাগতে বাধ্য করছে। বা আমি যখন এটার প্রতিবাদ করেছি, আমি যখন প্রতিহত করার চেষ্টা করছি, মানুষ তখন বলছে যে আমি তাদের সাথে গিয়ে লাগছি। না, আমি তাদের সাথে লাগি নাই, আবার রিপিট করছি, বারবার রিপিট করছি। তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দেন, আমি পাটগোপাল দত্ত কি পারতেন না এই তুচ্ছ বিষয়টাকে সমাধান করতে? যারা বলবেন আমি প্রাণগোপাল দত্তের সাথে বা তার ভাইদের সাথে লেগেছি, তাদেরকে আমার রিপিট প্রশ্ন, আপনারা আমাকে এই জবাবটা দিয়ে যাবেন যে আমি আমার এই বাড়ির ক্ষুদ্র বিষয়টা নিয়ে আমার কোর্ট কাছারি পুলিশ দিয়ে হেনস্থা না করা পর্যন্ত আমি কোন বিষয়টা ছিল প্রাণগোপাল দত্তের সাথে আমার পার্সোনাল, যে আমি ওনার সাথে লাগতে পারি, ওনার সাথে আমার জমি জমা সংক্রান্ত কোনো রিলেশনশিপ নাই, আমার নারী ঘটিত কোনো রিলেশনশিপ নাই, বা কোনো ধরনের কোনো ঝগড়াঝাটি হওয়ার মতন কোনো রিলেশনশিপ নেই। কিন্তু এইখানে কেন হইল? লম্বা হয়ে যাচ্ছে অনেক ভিডিওটা, সেজন্য আর কথা লম্বা করব না। কারণ বলেছি যে আমি আরও কিছু ভিডিওর মাধ্যমে এই জিনিসটা আপনাদের সামনে উপস্থাপন করব যে উনি আসলে হিংসার বশবর্তী হয়ে এবং প্রতিশোধের বশবর্তী হয়ে উনি আমার সাথে লেগেছেন। আর এই ভিডিও থেকে আপনারা এটা বুঝতে পারছেন যে একটা ছোট জিনিস, একটা ছোট বিষয়ের যেটা একটা এমপি তুড়ি মেরে সমাধান করতে পারতেন, সে কাজটা না করে উনি মামলা মোকদ্দমার আশ্রয় নিয়েছেন এবং সুভাষকরকে আমার সাথে মূলত লাগতে উৎসাহিত করেছেন। তো সবকিছু মিলে এটাই প্রমাণিত হয় যে আমি ওনার সাথে লাগি নাই, উনি আমার সাথে লেগেছেন। যারা বলেন যে আমি ওনার সাথে লেগেছি, তাদের কথাটা ভুল। আরেকটা বিষয় ছিল যে যখন উনি এমপি হয়েছেন উপনির্বাচনের মাধ্যমে, তখন উনি গ্রামে যখন বিভিন্ন ধরনের মিটিং টিটিং করতেন, সেখানে উনি বারবার করে বলেছেন যে আপনারা তুচ্ছ বিষয় নিয়ে কেউ মামলা মোকদ্দমায় যাবেন না, যাতে যদি কোনো অসুবিধা হয়, কোনো বিষয়ে আসে মামলা মোকদ্দমার, আমি গ্রামে এইসব কমিটি টমিটি করে দিয়েছি অনেক জায়গায়, এই কমিটিগুলির কাছে আপনারা বিচার টিচার দিবেন। কিন্তু তারপরেও তারা যদি সমাধান করতে না পারে, যদি মনে করেন যে আপনি সহজ ভালো বিচার পান নাই, তা বা ভালো সমাধান পান নাই, আপনি আমার কাছে আসবেন, আমি সমস্যার সমাধান করে দেব। তারপরেও কেউ তুচ্ছ বিষয় নিয়ে কোনো মামলা মোকদ্দমায় যাবেন না। জিজ্ঞেস করে দেখেন প্রাণগোপাল দত্ত কথা বলেছি কিনা, সব জায়গায় বলতো, কমিটিও করছে। তাহলে আমার বিষয়টা কেন সমাধান করলেন না? এটা একটা রিজন উপস্থাপন করলাম যে উনি আসলে আমার বিষয়টার সমাধান চান নাই। আর যদি বলেন যে কেন চান নাই, তাহলে একটা কথাই বলবো, পুরনো ক্ষোভের মানে দগদগে ঘায়ের যে ইতিহাস, সেই ইতিহাস। একটা বিষয় কি জানেন, এই পরিবারটা একটা অস্থির ফ্যামিলি টাইপের পরিবার। এরা 7 ভাই, সব মাথা গরম, সবার মাথা গরম। এরা কখনো অপমান মানে সমালোচনা সহ্য করতে পারে না, কখনো এদের পরাজয় সহ্য করতে পারে না। নিজেরা অপকর্ম করবেন, কিন্তু সেই অপকর্মের পরিপ্রেক্ষিতে যদি কোনো রিটার্ন আসে, সেই রিটার্নটাকে সহ্য করার মতন ক্যাপাসিটি নাই।
এই যে সমালোচনা সহ্য করতে না পারা, বা ধরেন যে কোথাও যদি একটা অঘটন ঘটে, সেটার মধ্যে আমাদের কথাই সর্বোচ্চ, মানে আমরা যেটা বলেছি সেটাই বাইবেল, সেটাই গীতা, সেটাই কোরআন, এর বাইরে গ্রামে কোনো কথা চলবে না, আমাদের কথার বাইরে কোনো কথা চলবে না। এটা হচ্ছে এই পরিবারটার থিওরি। এটা কি হতে পারে? এটা কি সবাই মেনে নেয়? সব জায়গায় কি এটা খাটে? সব জায়গায় তো এটা খাটে না। তো যেখানে খাটে না সেখানে লেগে যায় ঝগড়া। আর আমরা বাঙালি মানুষ, আমাদের মতবিরোধ তো সবসময় চরমে থাকে। আর যখনই সেই তাদের মতের বিরুদ্ধে কোনো কেউ দাঁড়ায়, তখন সেখানে হালুম করে লয়ে পড়ে, হালুম করে লয়ে পড়ে। মূলত ক্ষোভ, পুঞ্জীভূত ক্ষোভ, রাগ, এবং বারবার করে আমার দ্বারা বিভিন্ন জায়গায় হেনস্থা হওয়ার কারণে, বা দেখা গেছে যে যেখানেই তারা গিয়েছে, 2-4 জায়গায় যখন আমি সেখানে গিয়ে হস্তক্ষেপ করেছি, আমার হস্তক্ষেপের কারণে সেখান থেকে রিটার্ন আসতে হয়েছে। মানে ওনারা যে ঘুষিটা মারছে, সেই ঘুষিটা দেখা গেছে যে আমি হাতটা রিটার্ন দিতে দিইনি, হাতটা কপ করে ধরে ফেলছি। গ্রামের মধ্যে এরকম 2-1 জন, আমি একাই ছিলাম না, আরো 2-1 জন যারা ছিলেন, তাদের সবার সাথেই ওনাদের এই ঝগড়া। নারায়ণ পাল এক ব্যক্তি ছিলেন, সে প্রতিবাদ করত, তাকেও এমন মানসিক টর্চার দিয়েছে, সে লোকটা একসময় ব্রেন স্ট্রোক করে মারা গেছে। প্রাণগোপাল দত্তের পরিবারের এই ধরনের মানে এই ধরনের প্ররোচিত হত্যার অনেক ঘটনা আছে, অনেক ঘটনা আছে, যে আত্মহত্যা বা হত্যা করতে প্ররোচনার কারণে, ওনার অ্যাক্টিভিটিসের কারণে হত্যা হয়েছে, বা মানুষ মারা গেছে, অনেক মানুষ মারা গেছে। আমাদের কঙ্গাই একজন মানে আওয়ামী লীগ কর্মী ছিলেন, দীপক প্রফেসর, প্রচুর মেন্টাল টর্চার করতেন আমাকে। উনি যে মামলা দিয়েছেন না, অ্যাকচুয়ালি কি মামলা দিয়ে উনি কি চেয়েছেন? উনি চেয়েছেন যে আমি অনেক হ্যারাস্ট হব, হ্যাসেলড হব, হ্যাসেল থেকে পাজেলড হব, পাজেল থেকে ব্রেইন স্ট্রোক করে বা হার্ট অ্যাটাক করে, বা অনেক ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছেন, বা ব্যবসা বাণিজ্য ধ্বংস করার পরিকল্পনা ওনার ছিল, সেটা হয়েছেও। বাস একসময় আমি পরাজিত হব এবং উনি বীরের হাসি হাসবেন, হা হা হা, এই তো কাকার শ্রাদ্ধ অনুষ্ঠানের অপমানের প্রতিশোধ নিলাম। জঘন্যতম একটা ব্যক্তি ছিলেন এই প্রাণগোপাল দত্ত, জঘন্য থেকে জঘন্যতম। কংস মামা যে খারাপ মানুষ ছিলেন, এবং প্রাণগোপাল দত্ত এই কংস মামা হয়ে উঠেছেন, আমি কিন্তু যথেষ্ট গুণাগুণ বিচার করে ওনার নামটা কংস মামা দিয়েছি। হিন্দু মাইথোলজির মহাভারতে এই কংস রাজার চরিত্রের যত গুণাবলী আছে, ব্যাড ব্যাড এলিমেন্টস আছে চরিত্রের ভিতরে, সবগুলি ব্যাড এলিমেন্টস এই কংস মামার ভিতরে আছে। যথেষ্ট, মানে এমন কোনো, মানে একটা মানুষকে খারাপ বলার জন্য আমার কাছে জানা নাই। আমি খুব ক্ষুদ্র মানুষ, আমার জ্ঞানের পরিধি খুব ক্ষুদ্র, কিন্তু আমি এটা, আমার যেটুকু পরিধি আছে সেই পরিধি থেকে আমি এটুকু বলতে পারি যে উনার একটা মানুষকে খারাপ বলতে গেলে যত ধরনের গুণাবলী থাকা লাগে, খারাপ মানে বৈশিষ্ট্য থাকা লাগে, সেই বৈশিষ্ট্যগুলি সবগুলি উনার ভিতরে আছে। উনি কি করেন না, উনি একটা ব্লাডি ব্যুরোক্রেট ছিলেন। উনি খুন বা চুরি, উনার ভাইয়েরা, উনি বা উনার ভাইয়েরা, অ্যাজ হি ইজ দ্য ফাদার অফ চান্দিনা, উনার ভাইয়েরা করলেও উনার সকল দায় উনার, কারণ উনার ক্ষমতা, উনার নাম সবকিছু ব্যবহার করেছে তারা। সেজন্য সমস্ত কিছু ভেবে আমি ওনার নাম দিয়েছি কংস রাজা। তো যেহেতু ওই যে বললাম আগেই, আরেক সম্পর্কে আমি ওনার ভাগিনা হই, সে আমার মামা হয়ে যায়, সেজন্য ওনার নাম একদম পারফেক্টলি, এটা একটা পারফেক্ট নেম, ওনার নাম কংস, কংস মামা। ধন্যবাদ সবাইকে, যে যেখানে আছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে।